সংসদে কেন্দ্রবিন্দু হোক, সংসদেই তারা এই কথাগুলো যে বলুক এবং একটা সমাধানে আসুক। না হলে তো আবার অনিশ্চয়তা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, যেটা কোনোভাবেই কাম্য নয় এবং বাংলাদেশ এই ভার বহন করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও রোহিঙ্গা নিয়ে অনেক রকমের কথাবার্তা আমরা শুনেছি, ফলাফল এখন পর্যন্ত ঠিক দৃশ্যমান নয়। আমি খুব সংক্ষেপে জানতে চাই, এই প্রশ্নের পরে মূল প্রশ্নে আসব। রোহিঙ্গার ব্যাপারটিকে নিয়ে বর্তমান যে সরকার, আপনার কি মনে হয় এটার কি কোনো ধরনের অগ্রগতির সম্ভাবনা আছে? না, অগ্রগতি তো নাই, বরং অবনতি আসছে। প্রথম হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান যে আশা দেখিয়েছিলেন যে এরা ফিরে যাবে, পরে ঈদ করবে, সেই ঈদই আসছে আর কি সামনে। সেই ঈদ না এক ঈদ বোধহয় চলে গেছে, এক ঈদ মানে পার হয়ে গেছে। আমি ধরে নিয়েছিলাম রোজার ঈদের কথাই বলছেন। বিষয়টি হলো যে খুব কঠিন এটি, আমরা এবং শুধু সরকারের উপরে নির্ভর করবে না, এর মধ্যে আমাদের কি বলে ভূ রাজনৈতিক যে টানাপোড়েন, তারপর আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক শক্তি, এগুলোর সমর্থন ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়। এবং মিয়ানমারে ইতিমধ্যে যেভাবে হোক একটা তথাকথিত নির্বাচন হয়েছে। না, মিয়ানমারের সরকার বরং আগের চেয়ে কিন্তু শক্ত অবস্থানে, এমনকি রাখাইনে আগে তারা যতটা দুর্বল ছিল, অর্থাৎ আরাকান আর্মি যতটা দখল করেছিল তার থেকে অনেকগুলো কিন্তু তারা অনেক শহর তারা পুনর্দখল করতে পেরেছে। আবার বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও বিভিন্ন ধরনের এখন যেটা হচ্ছে যে ওই ওর চেয়েও ভয়, এই রোহিঙ্গারা আসে, এটা যেমন একটা সমস্যা, তার চেয়েও বড় সমস্যা এই রোহিঙ্গাদের কেন্দ্র করে সেখানে অস্ত্র ও মাদকের ব্যবসা, যা রোহিঙ্গা আমরা বললাম যে পার্বত্য কি বলে কক্সবাজারে মানুষকে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত করছে। না, পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনার অর্থনৈতিক চাপ সবটাই বাড়িয়ে দিয়েছে। এখন এটি কি বলতে হবে যে এটি কূটনৈতিক তৎপরতা বাড়ানো, এবং সেক্ষেত্রে ভারত, চীন আমাদের সহায়তা করতে পারে, কিন্তু তারা করবে কিনা সে ব্যাপারে তো সংশয় রয়েই গেছে। কারণ রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এককালের, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, 18 মাসে ভরসা রাখতে পারি কিনা, 18 মাসে 18 লাখ নতুন 18 লাখ তো না, ওই 1 লাখের মতো, 1 লাখের মতো, আগে তো 1.5 লাখের মতো, তো যেখানে 12 লাখ ছিল তার সঙ্গে 1.5 লাখ যোগ হয়েছে। এবং এই যে পরিবারগুলো এখানে আসছে, তাদের সেখানে জনসংখ্যা বেড়েছে, মানে একটা ভয়াবহ অবস্থা। এখন যদি অন্য দেশের মতো আমরা যদি রাজি করাতে পারি, যেসব পৃথিবীর অনেক দেশই আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, কিন্তু মানে পথটা এতটা সহজ না এবং খুব একেবারেই সহজ না, খুবই কঠিন। একই সঙ্গে যে কথাটি বলছেন ওই দর্শক, রোহিঙ্গা সংকট যেমন খুবই আমাদের ভাবাচ্ছে বা উদ্বিগ্ন করছে, একইভাবে এই মুহূর্তে ইরানের উপর যে চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ, সেখানেও কিন্তু আমরা জ্বালানি সংকট নাহলে কাটালাম। প্রথমত জ্বালানির দাম বেড়েছে, সেখানে আমাদের লাখ প্রায় 60 লাখ কর্মী, ওইখানে যুদ্ধ যদি প্রলম্বিত হয় অনেকে চাকরি হারাবেন, মানে আমাদের রেমিটেন্স রিজার্ভ, মানে বহুমুখী সমস্যা হবে, মানে বিশদ আসলে আলোচনার দাবি রাখে। সেই আলোচনা আমরা নিশ্চয়ই আরেকদিন করব। আজকের প্রসঙ্গে আবারও আসতে চাই। সৌরভ ভাই, আপনি আপনার লেখাতে যেমনটি বলছিলেন যে রাষ্ট্রপতি পদটাকে বরাবর আজ্ঞাবহ করে রাখা হয়েছে। জুলাই সনদে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। মানে আমি আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হচ্ছে, বিএনপি কি আসলেই চায় রাষ্ট্রপতি আরো বেশি স্বতন্ত্র, আরো বেশি শক্তিশালী হোক, কিংবা খোদ রাষ্ট্রপতি তিনি নিজে কি চান আরো বেশি মর্যাদাবান হয়ে উঠবেন? না, রাষ্ট্রপতি এখন যে রাষ্ট্রপতি আছে তাকে সামনে রেখে তো আমরা কথাগুলো বলছি, ভবিষ্যতে যারা আসবেন। বিষয় হচ্ছে এটি কিন্তু বিএনপির যে 31 দফা, সেখানেও কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা আছে। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলতেন যে রাষ্ট্রপতির মিলাদ পড়ানো এবং কবর জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির কোনো কাজ নেই। আর যদিও সংবিধানে দুটি আছে যে প্রধানমন্ত্রী নিয়োগ, প্রধানমন্ত্রী তাকে নিয়োগ করতেই হবে যিনি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থা পাবেন, আর প্রধান বিচারপতি। আসলে আমরা রাষ্ট্রপতিকে কিভাবে দেখতে চাই? ভারতেও তো রাষ্ট্রপতি প্রায় দলীয় মনোভাবাপন্ন, কিন্তু তিনি আমাদের এরকম না যে আজ্ঞাবহ হয়ে ওঠে, একটা স্বকীয়তা বজায় রাখে, একটা স্বকীয়তা যে আবার ব্যক্তিত্বের উপরও নির্ভর করে। আমাদের এখানে যেমন শাহাবুদ্দিন সাহেব করেছেন, বিচারপতি শাহাবুদ্দিন,
আবার ভারতে যদি বলেন যে এর আগে যে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল কালাম, হ্যাঁ, মানে এই ব্যক্তিত্ব অনেকটা কাজ করে এবং তিনি কি করবেন কি, আব্দুল কালামকে কিন্তু দুই পক্ষই তিনি বিজেপির সময় প্রথম নির্বাচিত হন, পরবর্তীকালে কংগ্রেসের সময়টা তো পুরো সময়। তো এরকম যদি আমরা করতে পারি এখানেও রাষ্ট্রপতি পদটাকে, এটা দৃষ্টিভঙ্গির, শুধু যে আইন দিয়ে আইন করা না। আর যেমন জুলাই সনদে অনেকগুলো আছে, রাষ্ট্রপতির অনুমোদন লাগবে, রাষ্ট্রপতি তার একটা ভূমিকা থাকবে। আর এখন তো প্রধানমন্ত্রী বা সরকারি দল ছাড়া কারো ভূমিকা থাকে না। আর সেখানে আমি মনে করি যে জুলাই সনদে অনেকগুলো যুক্তিপূর্ণ কথা, যৌক্তিক দাবির আছে, সেগুলো বিএনপি সংসদে আলোচনা হোক। আর আলোচনার ক্ষেত্রে যেটা রতন ভাই বললেন, এখন আলোচনার ক্ষেত্রে সরকারি দলকে উদার হতে হবে, যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি, তারা যে কোনো বিল পাস করাতে পারবে। যেই শক্তি নিয়ে সংসদে প্রবেশ করেছেন, এত শক্তি প্রদর্শন না করে কিছুটা অন্তত। আর বিরোধী দলের অবশ্যই সংসদে কেন্দ্রবিন্দু হোক, সংসদেই তারা এই কথাগুলো যে বলুক এবং একটা সমাধানে আসুক। না হলে তো আবার অনিশ্চয়তা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, যেটা কোনোভাবেই কাম্য নয় এবং বাংলাদেশ এই ভার বহন করতে পারবে না।